আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে ভারতের নির্বাচনে সদ্য সমাপ্ত যে নির্বাচন, তাতে নরেন্দ্র মোদী বিজেপি যে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কংগ্রেসের তুলনায়, সেই বিজয়ে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচ্ছন্ন প্রভাব। ভারতের কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগের এক ধরনের সখ্যতা, এটা স্পষ্ট, আমরা সবাই জানি। কিন্তু ভারত বিরোধী নীতিও আবার বিএনপিতে স্পষ্ট, এটাও আমরা সবাই জানতাম। কিন্তু নরেন্দ্র মোদী বিজয়ের পর আমরা দেখছি তার সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য এক ধরনের প্রতিযোগিতা দু দলের মধ্য দিয়েই তাদের কথাবার্তা স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু কেন এই প্রতিযোগিতা, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রয়েছেন কলামিস্ট সালেহ আহমেদ, এবং তার পরপরই রয়েছেন বিএনপি দলীয় সাবেক এমপি, বিএনপি নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমরা আলোচনা যাওয়ার আগে একটু দেখে নিতে চাই বাংলাদেশ আমাদের হাতে যে কটি পত্রিকার মধ্যে এসে পৌঁছেছে তার কয়েকটি শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দাম্ভিকতা বহর করেছে সরকারে গুরুত্বপূর্ণ পদের সুবিধাভোগী সুযোগ সন্ধানীরা, মিডিয়ার সঙ্গেও বিস্তর ফারাক। দিল্লির সাংবাদিকদের প্রশ্ন, মোদির বিজয়ে বিএনপিতে এত উল্লাস কেন? আমাদের সময়ের শিরোনাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপাকে সন্ত্রাসীদের পোয়াবারো, ফের সন্ত্রস্ত জনপদ ফেনী। আলোকিত বাংলাদেশ, অপহরণ উদ্ধার গ্রেফতার চলছে সমান তালে, বিএনপি ও জামাত ক্যাডারায় খুন করেছে উপজেলা চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন, সন্দেহ নিজাম হাজারি। বণিক বার্তার শিরোনাম, লাইসেন্সিং নীতিমালা সংশোধনের প্রস্তাব, বিটিআরসি দক্ষতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রশ্ন। শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণ মোদির, যোগ দেবেন স্পিকার শিরিন শারমিন। ডেইলি অবজারভার, পদ্মা ব্রিজ ওয়ার্ক অর্ডার লাইকলি টুডে, চাইনিজ কোম্পানি সিলেক্টেড। আহমদ হোসেন বকুল, দুঃখিত আহমদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করছি। যে বিষয়টি বলছিলাম, যে এক ধরনের প্রতিযোগিতা গড়ে উঠেছে নরেন্দ্র মোদী বা বিজেপির সঙ্গে, বা তাদের যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ, মানে অন্তত পক্ষে আমরা খাতাপত্রে বা মানে যতটুকু দেখতে পাই অপোজিট আদর্শ। তারপরও আমরা যদি এভাবে প্রশ্ন করি যে নরেন্দ্র মোদীকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শুভেচ্ছা জানালেন, তার চিঠিতে যেভাবে উল্লেখ করলেন যে তাকে আমন্ত্রণ জানানোর সময়, এটি আপনি আমন্ত্রণে যদি বাংলাদেশে আসেন তাহলে এটিকে আপনাকে মনে হবে সেকেন্ড হোম। এই যে এক ধরনের অতিমাত্রায় প্রশংসা করা, এর থেকে আমরা ধরে নেব যে বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক এক ধরনের বৈরী সম্পর্ক, অথবা বৈরিতা তৈরি হতে পারে, এজন্যই এত বেশি অতিমাত্রায় প্রশংসা। বিষয়টি সেরকম নয়। বিষয়টি হচ্ছে যে এখানে আপনার ভারত আমাদের নেইবারিং কান্ট্রি, ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক তো আছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সম্পর্কটি আরো গাঢ় হয়েছে। তো ভারতের এই নির্বাচন নিঃসন্দেহে আমাদের উপমহাদেশের সব, শুধু বাংলাদেশে নয়, সব দেশে এর কিছু ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, প্রভাব থাকে। আর ভারত তো একটা গণতান্ত্রিক স্টেট এবং গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠেছে, এবং নির্বাচন হয়েছে, নির্বাচনে জনগণ রায় দিয়েছে, এবং সেই রায়কে সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই রায়কে স্বাগত জানিয়েছেন, এবং নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। এটা তো স্বাভাবিক বিষয়। এটা শুধু আমরা কেন, এটা পৃথিবীর সব দেশ থেকেই আসছে। এটার মধ্যে কোনো ভিন্ন কিছু দেখার কারণ নেই। রিলেশনটা তো ব্যক্তির সাথে নয়, রিলেশন হচ্ছে স্টেট টু স্টেট, কান্ট্রি টু কান্ট্রি, সেখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট,
সুতরাং ভারতের সাথে আমাদের সবসময় সদ্ভাব ছিল, ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল, বন্ধুপ্রতিম সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ছিল না। সুতরাং সেই সম্পর্ক আজও আছে, অতীতেও ছিল, আগামী দিনও থাকবে। এখানে তোষণ নীতি বলতে কিছু নেই, বাড়তি কিছু বলা হয়নি। সুতরাং এটা পার্টির রাষ্ট্রের প্রটোকল এবং অভিনন্দনের একটা সিস্টেম তো আছে। সেখানে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হচ্ছেন, তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ইনভাইট করবেন, এটা স্বাভাবিক, এটাই রেওয়াজ। ইনভাইট করতেই পারে। আমাদের বিষয় এটা প্রশ্নটি মধ্যে সেখানে সন্দেহের নয়। চোখে দেখার কারণ নেই, আমাদের এখানে প্রশ্নটি সংশয় দেখার কারণ নেই। আমরা তোষণ নীতির পক্ষে নই। ভারত আমার বন্ধু, ভারত আমার প্রভু নয়। আমার জনগণ হচ্ছে আমার মূল শক্তি। আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমার দেশের জনগণ যদি আমাকে নেতা বানায়, জনগণ যদি নির্বাচনে আমাকে ম্যান্ডেট দেয়, তাহলেই আমি ক্ষমতায় যেতে পারবো। ভারত আমাকে ক্ষমতায় আনতে পারবে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও আমাকে ক্ষমতায় আনতে পারবে না। সুতরাং এটা এক নরেন্দ্র ধরনের মোদী অভিযোগ রয়েছে যে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সদ্য বিদায়, এখনো বিদায় হয়নি, হয়তো ক্ষমতা হস্তান্তর করবে, তারা তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আওয়ামী লীগ 5 জানুয়ারি নির্বাচন করতে পেরেছে এবং আপনারা সরকারে এসেছেন। সেদিক থেকে বিজেপি নতুন সরকার গঠন করতে যাওয়াতে এক ধরনের আপনাদের ভিতরে বিমর্ষতা কাজ করছে এবং সেই বিমর্ষতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই নরেন্দ্র মোদীকে একটু বেশি মাত্রায় তোষণ করছেন। এটা বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ বা এই ধরনের অভিযোগ বিভিন্ন মহল থেকে বিএনপির আসছে। অভিযোগটা আপনার কণ্ঠ দিয়ে প্রকাশ করছেন, তাই নয় কি? না, আমাদের মধ্যে সেটা বিমর্ষ তো দেখলেন বলতেই পারেন, কোথায়? কিন্তু এগুলো তো উঠেছে। আমাদের মধ্যে বিমর্ষ দেখলেন কোথায়? আমাদের মধ্যে কোনো বিমর্ষ নেই। আমরা যা ছিলাম তাই আছি। সুতরাং এখানে ভারতে গভর্নমেন্ট আসলো, বিজেপি আসলো, তাতে আমার উদ্বেলিত হওয়ারও কারণ নেই, বিমর্ষ হওয়ারও কারণ নেই, সেখানে অতি উৎসাহ হওয়ারও কারণ নেই। কাজেই যারা সেখানে বিমর্ষ বলে আমাদেরকে আখ্যায়িত করতে চাচ্ছে, এবং এই কথাটা আমি আরো জোরের সাথে বলছি, এবং আপনার কণ্ঠে যে কথাটা বিএনপির বক্তব্যটা বেরিয়ে এসেছে, ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচন 5 তারিখে হয়নি, এ কথাটা একেবারে একেবারে অসত্য। কোন রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা নির্বাচন হতে পারে না। তাহলে চীন আমাদের সমর্থন করলো কেন? দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রিগুলো, এশিয়ান কান্ট্রিগুলো এই গভর্নমেন্টকে স্বীকৃতি দিল কেন? ইভেন আমেরিকা বলেছে আমরা এই সরকারের সাথে কাজ করব। তাহলে এই কথাগুলো একেবারেই একেবারেই ভিত্তিহীন, একেবারেই বানোয়াট, একেবারেই মানুষকে বিভ্রান্ত করা এবং নিজের মন গড়া। সুতরাং বিএনপির কথাগুলোই আপনি আপনার কণ্ঠ দিয়ে প্রকাশ করেছেন। এখানে উল্লাস দেখতেছি বিএনপির মাঝে, বা জিতেছে নরেন্দ্র মোদী, হাসছে আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়া। এটা হচ্ছে বিস্ময় দেখলাম সেখানেই। তাদের বিজয়ে আমি হাসলাম কেন? এখানে হ্যাঁ, অবশ্যই একটা দেশের নির্বাচনে পরে, সেই রায়ের পরে যে কোনো সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পারে, তো অতি উৎসাহী হওয়ার কোনো কারণ নেই। জি, হ্যাঁ, আমরাও ঠিক এই কারণগুলো, মানে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি। যেমনি ভাবে আপনি বিএনপি কথা বলছেন যে হাসছে বিএনপি, বিএনপি একই কথা বলছে যে কাঁদছে আওয়ামী লীগ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই ধরনের কথা যদি আপনাকে করি, মানে প্রশ্ন করি যে সব সময় বিএনপি ভারতের বিরোধিতা করে আসছে, ভারত বিরোধিতার এক ধরনের জুজুর ভয় দেখিয়ে আসছে। আমরা বিগত কয়েক দশক ধরে দেখছি যে বিএনপি সবসময় ভারত ভয়ের একটি জুজু তুলে আসছে। তো হঠাৎ করে বিএনপি কেন নরেন্দ্র মোদী জয়লাভ করাতে এত বেশি উল্লসিত হয়ে উঠছে? আপনাদের কথাবার্তা বিভিন্নভাবে সেটি প্রকাশ পাচ্ছে নিশ্চয়ই। আপনি কি বলবেন? যেটি আহমদ হোসেন বললেন যে উল্লসিত আপনারাই। থ্যাংক ইউ পান্না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আপনি যে প্রসঙ্গটা আজকে অবতারণা করেছেন, আমি সত্যিকার ভাবে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে মনে খুব ভালো লাগে না এখন। কারণ আমি নিজে আজকে কয়েকদিন ধরে ভাবি আমি নিজে কেমন আছি, আমার দেশ কেমন আছে, আমার দেশের মানুষ কেমন আছে। রক্তের বন্যা চলছে বাংলাদেশে, মানুষ নৃশংসতায় ভরে গিয়েছে সমাজ ব্যবস্থা। ইকরামের মতন লোক শুধু গুলি করে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসার মাত্রা কোথায়? গুলি করে হত্যা করেছে, গাড়ি ভেঙ্গেছে, ভিতরে গিয়ে ছুরিকাঘাত করেছে তাকে, তারপরও স্বাদ মেটেনি, আগুন দিয়ে হত্যা করেছে। আজকেও অ্যারেস্ট হয়নি কেউ। দুর্ভাগ্য জাতির, রুম জ্বলছে, নিরুবাসী বাজাচ্ছে। দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। যেহেতু আপনার এখানে এসেছি, আমি ইকরামুলের হত্যার কঠোর বিচার হোক, দৃষ্টান্তমূলক কামনা করি। সরকারের অলসতার আসামি ধরার জন্য আমি ক্ষোভ প্রকাশ করলাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।
যে প্রসঙ্গটা আপনি অবতারণা করলেন ভারতের নির্বাচন, আসলে বিএনপির কথা বলেছেন, বিএনপি উল্লসিত, আর বিএনপি ভারত বিরোধী রাজনীতি আপনাদের চোখে ধরা পড়েছে। আসলে আমরা কারো বিরোধী রাজনীতিও করি না, বিএনপি রাজনীতি করে না, কারো পক্ষের রাজনীতিও করে না। আমরা আমাদের দেশের জাতীয়তাবাদের রাজনীতি করি, আমাদের আদর্শটি বাংলাদেশের জাতীয়তাবাদ। মোদীকে আমরা, হ্যাঁ, পাশাপাশি দেশে মোদী একটা বিরাট বিজয় নিয়ে এসেছে, ধন্যবাদ জানানোটাই স্বাভাবিক রাজনৈতিক আচরণ বলে আমি মনে করি। আমরা একটু খুশি হয়েছি এই কারণে যে আমরা আশা করি মোদীর এ বিজয় বাংলাদেশের মানুষের স্বার্থকে বাস্তবায়িত করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সমঝোতার প্রশ্নগুলি, তিস্তার ব্যাপারে বিশেষ করে। কারণ আপনি নিশ্চয়ই গত পরশুদিন হিরণ্ময় কার্লেকার, দিল্লির প্রখ্যাত সাংবাদিক, সালেভাই হয়তো জানেন, উনি যুগান্তরকে একটা ইন্টারভিউ দিয়েছেন, বলেছেন ওখানে, আর ভারতের সংবিধানও সেটা রয়ে গেছে, এইবার নরেন্দ্র মোদী যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেখানে তিস্তা চুক্তি করতে ওনার কোনো সমস্যা হবে না। যে নরেন্দ্র মোদী ল্যান্ড বাউন্ডারি নিয়ে প্রত্যক্ষভাবে বিরোধিতা করছে, সেই নরেন্দ্র মোদীর সরকার কিভাবে আমাদেরকে তিস্তা পানি দিবে? আমি বলি আপনাকে, আমি শেষ করি। আমরা আশা করি যে যদি একটা প্রতিবেশী সুলভ আচরণ করে বা করার মন মানসিকতা আসে, আমি মোদীকে তার রাজনৈতিক স্লোগানে বাইরে এনে কথা বলতেছি, আমরা আশা করব মোদী যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, মোদী রাজ্যের দিকে না তাকিয়ে আমাদের এই তিস্তা চুক্তিটা সমাধান করতে পারে। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে মোদীকে আমরা সমর্থন করেছি, মোদীর কোনো হাতের ইশারায় ক্ষমতায় আসার জন্য না, কারণ ক্ষমতায় আসবো জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোদী পশ্চিমবঙ্গে এসে কিন্তু একটা কথা বলেছিল নির্বাচনের সময়, যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশি খেদাতে হবে, যারা অবৈধভাবে গিয়েছে খেদাবে। সেখান থেকে আমরা মনে করি এখানে কিন্তু সে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সমর্থন নিবে বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন নিবে, এই কথা কিন্তু বলে নাই। ক্ষমতা গেলে তার ধারণা থেকে বলেছে তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাজে আমি যে জিনিসটা বলতে চাই, বিএনপি নরেন্দ্র মোদীকে কোনো কিছু পাওয়ার আশায় ব্যক্তিগতভাবে দলের জন্য সমর্থন করেনি বা উল্লসিত হয়নি। আমরা যেটা করেছি, আমরা ভাবতেছি আমাদের জনগণের উপকার হবে, জনগণের ভালোবাসা থেকে আমরা তাকে সম্বর্ধনা দেব। কোন হিসেব থেকে ভাবনাটা আসছে আমরা যেখানে বলতেছি অবৈধ বা অনুপ্রবেশ, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ঠেকানোর জন্য আলাদা দপ্তর খোলার নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার আগেই, যেখানে ল্যান্ড বাউন্ডারি নিয়ে তারা সেখানকার লোকসভায় তারা আমরা যেটা মনে করি, সেখানে সেই নরেন্দ্র মোদীর কাছ থেকে আপনারা কিভাবে আশা করছেন? আমরা যেটা মনে করি, প্রত্যেকটা দলের একটা স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, নরেন্দ্র মোদী যেমন আপনি দেখবেন 19 তারিখে যে কংগ্রেসের যে মিটিং হয়েছে আকবর রোডে, সেখানে আলোচনা হয়েছে যে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা এসেছে, রাজনীতিতে সাম্প্রদায়িকতার মেরুকরণ হয়েছে দিল্লিতে। আমরা মনে করি নরেন্দ্র মোদী প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশে যে রাজনৈতিক গণতন্ত্রের যে কবরটা রচনা হয়েছে গত নির্বাচনে, সেটা কিন্তু কংগ্রেসের ডাইরেক্ট সমর্থনে হয়েছে। কাজে কংগ্রেস যে অন্যায়টা করেছে এটা নরেন্দ্র মোদী সরকার বুঝবে, আমরা আশা করি। তাহলে এখানে কি আপনাদের উল্লাসের কারণ যে কংগ্রেস গেছে, কংগ্রেসের সহযোগিতায় আওয়ামী লীগ আবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসছে, আমরা দ্বিতীয় মেয়াদ সেই কংগ্রেসের ভরাডুবিতে এবং নরেন্দ্র মোদীর বিজয়ে, এই কারণে কি আপনাদের উল্লাস? উল্লাস আমাদের না, উল্লাস কথাটা কিন্তু আমি প্রথমে প্রতিবাদ করেছি। আমরা আনন্দিত, উল্লাস না। আমরা আনন্দিত, আমরা এই চিন্তায় যে যেহেতু কংগ্রেস তিস্তা চুক্তিটা করতে পারেনি, হ্যাঁ পারেনি, আমরা আশা করব যে এই বর্তমান সরকার কংগ্রেস চুক্তিটা মোদী করতে, তিস্তা চুক্তিটা মোদী করতে পারবে, এবং আমাদের অমীমাংসিত অনেকগুলি জিনিস যেগুলি কংগ্রেস করতে পারেনি সেটা মোদী করে তার কৃতিত্ব দেখাবে। এর পক্ষে কি কি যুক্তি আছে আমি আপনার কাছে শুনবো অবশ্যই। তার আগে গোলাম সালেহ আহমেদ, যে বিষয়টি অবতরণ হয়েছে বা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোন দিকে আলোকপাত করছি, যে আমরা আসলে দুই দলই ভারতের দিকে তাকিয়ে আছে কিনা, দুই দল ভারতের দিকে তাকিয়ে থাকা মানে পুরো বাংলাদেশকেই ভারতের কাছে জিম্মি করে ফেলা, বিষয়টি তো এরকম হতে পারে যেহেতু তারা দুই দলই প্রধান শাসক দল। আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 21 টিভিকে, ধন্যবাদ 21 টিভির দেশ এবং বিদেশের আগনিত দর্শক শ্রোতাকে। আমার দুই পাশে আপদ এবং বিপদ, একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি। এই আপদ আর বিপদ যেভাবে বললেন, আমরা উল্লসিত না, আমরা আনন্দিত। আর আরেকজন বললেন আমরা নিয়ম মাফিক সব কাজ করেছি, কনগ্রাচুলেশন জানাতে হয়, সবকিছু ঠিক আছে। তাদের কথাগুলো যদি সত্যি সত্যি হতো
তাহলে আমি আজকে আর আপদ আর বিপদ বলতাম না, তাহলে আমি বলতাম আমার দুই পাশে আমার দুই বন্ধু বসা, দেশের দুই বন্ধু বসা, দেশের দুই হিতৈষী বসা। আপদ কিভাবে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের হবু প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে একটা লাইন আছে যে আমিও এই দেশে নিরঙ্কুশ ম্যান্ডেট পাওয়া সরকারের প্রধান, আপনিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রধান। কথাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। এক, আহমেদ হোসেন সাহেব যে কথা বলেছেন, আর বকুল ভাই বলেছেন তারা উল্লসিত না আনন্দিত, কারণ যেহেতু তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের এখন আর রাজ্য সরকারের উপরে নির্ভর করতে হবে না, মমতা ব্যানার্জির উপর নির্ভর করতে পারবে না, হবে না। তারা ইচ্ছে করলেই আপনার তিস্তা শক্তি পাশ করে দিতে পারবেন। উনি সাথে আর একটা কথা লেগেছেন, রোম যখন পুড়ছিল তখন নীরো বাঁশি বাজাচ্ছিল। আসলে বাংলাদেশ যখন পুড়ছে তখন আমাদের এই আপদ আর বিপদ বাঁশি বাজাচ্ছে। উনি জানেন না বোধহয়, ওনাকে স্মরণ করেই দিই আমি বিনয়ের সহিত, নরেন্দ্র মোদীর যে অগ্রাধিকার প্রাপ্ত যে প্রজেক্টগুলি আছে তার ইলেকশন ম্যানিফেস্টোতে, সেখানে একটা আছে আন্তঃনদী সংযোগ। যে আন্তঃনদী সংযোগ বা এই নিম্ন গাঙ্গেয় যারা আমরা পশ্চিমবঙ্গ সহ আমাদের যে কি অবস্থা করবে, এবং দীর্ঘ এত এই যে 40, 42, 45 বছর গেছে, এটা আসলে কেউ করতে পারে নাই। বিভিন্ন রাজ্যের প্রতিবাদ এবং অনেক কারণের জন্য কেউ সাকসেসফুলি আন্তঃনদী সংযোগ প্রজেক্টটা করতে পারেন নাই। নরেন্দ্র মোদী ওই ব্যক্তি, উনি যেটা বলেন সেটা করেন বলে সো ফার উনি দেখিয়েছেন। উনি বলেছেন আমি আন্তঃনদী সংযোগ করব। তো উনি কিসের আশায় তিস্তা ব্যারেজের স্বপ্ন দেখেন আমি জানি না, আমিও স্বপ্ন দেখতে পছন্দ করতাম, আমি চাই তিস্তা ব্যারেজের চুক্তি হোক আর তিস্তা আসুক, কিন্তু নরেন্দ্র মোদীর আন্তঃনদী প্রজেক্ট যদি সংকট হয়, তাহলে আজকে আপনার এই 21 টিভিতে বসে আমি একটা কথা সকলের উদ্দেশ্যে বলে যাই, যেই মমতা ব্যানার্জির জন্য তিস্তা ব্যারেজের চুক্তি হয় নাই, সেই মমতা ব্যানার্জির সাথে আজকে আমাদের বাংলাদেশের বন্ধুত্ব হবে সামনে নরেন্দ্র মোদীকে ঠেকানোর জন্য। আমি আপনার কাছে আপনার অসম্পূর্ণ কথা আমি শুনবো। সদস্য স্বাগত বকুল, আপনি এখানে কি বলবেন? যেহেতু তার ম্যানিফেস্টোতে আন্তঃনদী সংযোগ প্রকল্পের কথাটি রয়েছে, ওই প্রকল্পটি হলে আমরা আমাদের পানি যতটুকু এমনি আসছে তার কিছুই ছেড়ে ফোটা পাবো না, তাহলে আপনারা কিভাবে, বিশেষ করে আপনি এই মুহূর্তে বললেন যে বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তিতে আমরা প্রত্যাশা করছি, সেখানে কিভাবে আমরা তিস্তা পানি পাবো? আন্তঃনদী সংযোগের যে কথা উনি বলেছেন, যেটা মোদীর নির্বাচনী গুজরাট মডেলের সাথে এজেন্ডার মধ্যে ছিল, সেটাতে কোথাও লেখা নাই যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করা যাবে না। আন্তঃনদী সংযোগ বলতে পানির উইথড্রয়াল ব্যাপারে কিন্তু এখানে বলে নাই। আন্তঃনদী সংযোগ প্রকল্পটা ওটাই যে পানি উইথড্র করে তাদের অন্যান্য রাষ্ট্রে পানি নিয়ে যাবে, তার ভিতর থেকেও পানি উইথড্র করতে পারে, আমার হিসাবটা আমাকে দিয়ে তার ভিতর থেকে নিতে পারবে। উজানের পানিটা যখন আসে আমাকে আমার পরিমাণ মতো চুক্তিবদ্ধ সীমা রেখাটা দিয়ে তারটা সে উইথড্র করে ডিস্ট্রিবিউট করতে পারে। সেটা তার ওখানে তো স্পষ্ট বলেনি সে কত কিছু পানি নিবে বা কত কিছু বলবে, আন্তঃনদী সংযোগ উন্নয়ন করবে সেই কথাটা বলেছে। এখানে আমাদের সাথে চুক্তি করতে পারবে না, এই এজেন্ডায় কিন্তু এই জিনিসটা নেই। মোদী সম্বন্ধে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রে পানির জন্য হাহাকার, মহারাষ্ট্রে পানি, পাঞ্জাবে পানি ভাগাভাগি নিয়ে আন্তঃরাজ্যে কলহ তৈরি হচ্ছে। তার মানে এই না যে আমাদের সাথে সমঝোতা করবে না, সেটা কি কংগ্রেস সরকার কি সেটা মনমোহন সিং তো সত্যিকার ভাবে, আপনি বলতে চাচ্ছেন উদার হবে? মনমোহন সিং কিন্তু সত্যিকার ভাবে চুক্তিটা করতে এসেছিল, মমতা ব্যানার্জির বিরোধিতার কারণেই চুক্তিটা হয়নি। কাজে তারাও তার দেশের স্বার্থ বিক্রি করে চুক্তি করতে আসে নাই। কাজে এইখানে একটা ক্রেডিট প্রতিবেশী রাষ্ট্রের সাথে নিতে চেষ্টা করবে আমি মনে করি মোদী। যেমন মোদী তার এই যে শপথ অনুষ্ঠানে সার্ক কান্ট্রির প্রত্যেক সরকার প্রধানকে আমন্ত্রণ করে, সেটা একটু আমি আমাকে ফ্লোর দিবেন। আমি সালেহ আহমেদের অসম্পূর্ণ কথা এই পর্যায়ে একটু শুনিনি, তবে তার আগে আমাকে ফোন নিতে হচ্ছে, কয়েকজন দর্শক ফোনে রয়েছেন। হ্যালো দর্শক, কে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম রেজওয়ান, আমি ঢাকা থেকে বলছি। জি রেজওয়ান সব বলুন। একটু বলতে চাই যে আমরা এখানে যত আলাপ আলোচনা করি, আমার কাছে মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিতে কনস্ট্রাকটিভ আলোচনা করা উচিত, যে আমি ভারত সরকারের কাছ থেকে আসলে ইন ফিউচারে কি পাবো, নট যে কে আসছে আমি খুব খুশি আমি খুব রাগ। হ্যাঁ, আমি যদি দুটো এক্সাম্পল জানি, এক হচ্ছে আমাদের আশরাফ সাহেব বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকবে, এটা খুবই হাস্যকর একটা কথা। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন যে ভারতের পররাষ্ট্রনীতি কখনো চেঞ্জ হয় না। তো আমরা তো দেখেছি আমরা ভারতের কাছ থেকে ওরকম সুবিধা পাইনি আসলে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক ফোনে রয়েছেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম।
আমি নেত্রকোনা থেকে সানাউল হক মাসুম বলছি। জি মাসুম সাহেব বলুন। আমি প্রথমেই বিনয়ের সঙ্গে আপত্তি জানাচ্ছি। আজকে তিনজন অতিথির মাঝখানে যিনি আছেন উনি বলছেন যে একজন আপদ আর একজন বিপদ। বিনয়ের সঙ্গে আপত্তি জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে এই বিএনপি এবং আওয়ামী লীগের অনেক সুন্দর সুন্দর অবদান আছে। আপনি দয়া করে এটা প্রত্যাহার করবেন, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে যে জানুয়ারির 5 তারিখে যে ভোটারবিহীন একটা নির্বাচন হয়ে গেল, সেটা কংগ্রেসের নিরঙ্কুশ আপনার প্রশ্নটা একটু করবেন। সমর্থন। মোদী সরকার কি সেই সরকারটাকে সমর্থন দেবে নাকি অবৈধ ঘোষণা করবে, সেটাই বড় প্রশ্ন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সালাম আহমেদ। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নকর্তাকেও। আমি বলি, যেই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো আমরা শুনতেছি যে আমরা বাংলাদেশি সকলকে আমরা হটিয়ে দেব, সেজন্য উনি দপ্তর খুলতে চাচ্ছেন। উনি শপথ নেওয়ার আগে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন স্বরাষ্ট্র সেক্রেটারিকে ডেকে। উনি যেখানে আন্তঃনদী প্রকল্প নিয়ে এগিয়ে যাবেন ডিক্লেয়ার করে দিয়েছেন। ওনার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কথা এবং বিজেপি এবং তার দোসরদের তাদের যে আপনার অ্যাক্টিভিটিস, আমি প্রিয় প্রশ্নকর্তা আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি আমাকে একটা প্রশ্ন উদ্দেশ্য করতে বলছেন, আমি সেটা ক্লারিফিকেশন দিচ্ছি আপনাকে। যে এটা করতে গেলে আপনার 2 ঘন্টা লাগবে। না না না, আমি কথাটা আপত্তিকর বলেছেন। আমি আমার কথা না তো, এটা আমার কথা না, এটা তো পত্রিকার কথা। আমি বলি, আমাকে বাইরে বলা যায়, আমি শেষ করি, আমি শেষ করি সমাজের সামনে, আমাকে শেষ করি। আমাকে আমার আওয়ামী লীগ, এটাই আমি বলতে চাচ্ছি যে বিজেপি এবং তার দোসরদের, বিজেপি এবং তার দোসরদের জাতীয় বিবেক নয় যে আপনি আপদ বলে আমাকে আখ্যায়িত করবেন। আওয়ামী লীগের তো ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তাদের আই প্রটেস্ট ইউ, আই প্রটেস্ট ইউ স্ট্রংলি। You have all your right. I respect you. You have all your right. You have all your right. Definitely. আমি বলি, বডি ল্যাঙ্গুয়েজ ভালো হওয়া উচিত। আমি বলি, আপনি একটা সুশীল সমাজের মানুষ, আমি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এটা শুনে অবশ্যই আপনার কথা। না শুনবো কিভাবে? উনি যেভাবে শুরু আপনি তো গণতন্ত্রের মূল কথা হচ্ছে অন্য মতামতকে বলে দিলেন আমাদের। উনি আপদটাকে বললেন, আপনি তো মতামত তিনি ব্যক্ত করেছেন। এখন সেখানে উনি ওনাকে উনি তো আমাকে আপদই বলে বললেন। আপনি তো সেটা এস্টাবলিশ করছেন না। না না। আচ্ছা, আমরা আমাদের আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও। যে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের একটি মানে মূল আকর্ষণ। গণতন্ত্রের মূল আকর্ষণই হচ্ছে গণতন্ত্রে ভিন্ন মতকে পোষণ করা, ভিন্ন মতকে নিয়ে কথা বলা। তো সেই ভিন্ন মত যদি প্রকাশের স্বাধীনতা যে দেয় যে গণতন্ত্র, সেখানে যদি ভিন্ন মতকে প্রকাশ করতে না পারে, এখানেই হচ্ছে বিজেপি এবং তার দোসরদের সাথে আমাদের দেশের রাজনীতির একমাত্র মিল। বিজেপি এবং তার দোসররা তার দেশে, তাদের রাজনীতিতে তারা ভিন্ন মতকে কোনোভাবে টলারেট করে না, সেটা সেন্সরশিপ করে হোক বা বল প্রয়োগ করে হোক। এবং কাকতালীয় ভাবে হলেও আমাদের দেশের পলিটিক্সেও আমি এটাকে সব হামেশা আমরা এটা দেখি, কোনো ভিন্ন মতকে কোনোভাবেই আপনার গ্রহণ করা হয় না, তাকে পর্যদুস্ত করা হয়। যেই মুহূর্তে নরেন্দ্র মোদী যেই আস্ফালনগুলি করছে, যেই আমাদের বাউন্ডারি বিল পেন্ডিং রয়েছে, তার ফেট কেউ জানি না, হবে না, তিস্তা ব্যারেজ এই অবস্থা, যেই মুহূর্তে আমার দুই রাজনৈতিক দল, আমি আপদ এবং বিপদ প্রিয় দর্শক, আমি এই জন্য বলেছি, যেই মুহূর্তে বাংলাদেশের সামনে সমূহ বিপদ, আমাদের সমস্ত রাজনৈতিক শক্তিগুলির একাট্টা হওয়ার কথা, একাট্টা হয়ে ইমিডিয়েটলি এতদিনে আমাদের বসে তাদের এজেন্ডা ঠিক করার কথা ছিল, তাদের বসার কথা, আবেগ থেকে ক্ষোভ থেকে আপনি শব্দগুলো ইউজ করেছেন, বলার কথা ছিল, আমি আসছি আপনার কথা, কিন্তু তারা কাদা ছড়াছড়ির মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীর সাথে নাকি তারেক জিয়া সম্পর্ক, আপনি কথা বাংলাদেশের ফেভারে, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? না, আমি বলতে চাচ্ছিলাম আপনি আমাকে কোয়েশ্চেন করেন, আমি কোন বিষয়ে বলবো। আপনি যেহেতু উপস্থাপনা করছেন কোন বিষয়টাকে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন কিছু বলার জন্যই। না না না, আমি যেহেতু এখানে আপনি আমাকে ডেকেছেন, আমাকে নিশ্চয়ই কথা বলার জন্য ডেকেছেন। অবশ্যই প্রশ্ন হচ্ছে, আপনি প্রশ্ন করবেন, আপনি শুরু করলেন নরেন্দ্র মোদী দিয়ে। এই ক্ষেত্রে আমার ভাই সাখাওয়াত ভাই অবশ্য একটি কথা বলেছেন যে ফুলগাজীতে যে একরাম সাহেব উপজেলা চেয়ারম্যান আমাদের নিহত হয়েছে, সেই ক্ষেত্রে উনি দুঃখ প্রকাশ করেছেন। অবশ্যই আমি ওনাকে ধন্যবাদ জানাই। আবার এটাও বলেছেন এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তিনি এটাও বলেছেন, আমার কথা বলতে দিবেন, তারপরে আপনি বলবেন মাননীয় উপস্থাপক, ইট ইজ মাই রাইট টু স্পিক। এবং রোম সম্রাট তখন বাঁশি, মানে দেশটা মনে হয় জ্বলছে আর আমরা বাঁশি বাজাচ্ছি, তখন ফুলগাজীতে নিহত হয়ে এলো আমাদের উপজেলার চেয়ারম্যান। কারা করেছে, কে করেছে, কারা করেছে? আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং যারা খুনি
যারা এর সাথে জড়িত, আমরা যখন তাদের গ্রেফতার করতে হবে, আমরা যখন এই কথা বলছি তখন বিএনপি মহাসচিব তখন উনি বলছেন ঠাকুর করে কেড়ে কলা আমি খাই না, উদুর পিন্ডি বুদুর কারে চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ। আমরা বলেছেন, আপনি বলেছেন, আমরা এই সুযোগ থাকতে চাচ্ছি না। এখন প্রশ্ন হলো যে ভারত নিয়ে তো লাফালাফি। ভারত আমরা জানি পানি সমস্যা, আমাদের তিস্তা সমস্যা, ফারাক্কা প্রবলেম এক সময় ছিল। ফারাক্কা প্রবলেম যখন ছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল, জামাত ক্ষমতায় ছিল, বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দিল্লি সফরেও গিয়েছেন। দিল্লি সফর থেকে আসার পরে এয়ারপোর্টে যখন নামলেন তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো আপনার ফারাক্কা ইস্যু নিয়ে, পানি সমস্যা নিয়ে, তিনি বললেন আমি বলতে ভুলে গিয়েছিলাম। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে পানি সমস্যা দিয়ে যারা ভুলে যান তারা ক্ষমতায় আসলে আবার পানি সমস্যার সমাধান কিভাবে করবেন। একটি কথা সাখাওয়াত ভাই ভালো বলেছেন আমাদের, যে তিস্তা চুক্তি তো হয়ে গেছিল, এভরিথিং ইজ কমপ্লিটেড, সবকিছু হয়ে গেছে। এখানে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এসেছেন, স্বাক্ষর হবে। সেই মুহূর্তে শুধু মমতা ব্যানার্জি আসলেন না, তিনি বাদ সাধ দেন, যে কারণে সেই চুক্তিটি স্বাক্ষর হয়নি। আমরা আশা করব এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসেছে, সেই গণতান্ত্রিক সরকার, ভারত সবসময় ডেমোক্রেটিক সরকার। এবং যে কথাটা উনি একটা আপত্তি করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর চিঠির বিষয়ে, আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতায় নেই? আমরা কি ডেমোক্রেটিক গভর্নমেন্ট নেই? আমরা কি সেখানে খুর মাধ্যমে ক্ষমতায় এসেছি? 5 তারিখের নির্বাচন আপনি বলছেন একতরফা হয়েছে, এখানে তো আমরা চেয়েছি সেখানে অল বিএনপি আসেনি, বাট 12টি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে, বাট ইট ইজ লিগ্যাল গভর্নমেন্ট, ইট ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। ইন্ডিয়াতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটি গণতান্ত্রিক সরকারের সাথে আরেকটি গণতান্ত্রিক সরকারের সম্পর্ক আছে এবং অবশ্যই আমি আমরা আশা করব। আমার প্রশ্ন হচ্ছে আপনি যেমন করে বলেছেন আহমদ হোসেন, আপনি যেমন করে বলেছেন দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান হবে। আমাদের জি দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে, আমরা যে পিন টু দ্য পয়েন্ট আলোচনা করে আমার মনে হয় আলোচনাটা এগিয়ে যাবে। আপনি যেমন বলেছেন যে বিজেপির আগমনে উল্লসিত বা আনন্দিত বিএনপি, আপনারও কি অনেকটা বিমর্ষ নয়? মানে আমি এই প্রশ্নটি আগে করেছি, তারপর আপনি বলেছেন নিশ্চয় বিমর্ষ নয়। এই আপনারা যে ধরনের কথাবার্তা বলছেন, আপনাদের দলীয় নেতাকর্মীরা, বিশেষ করে নেতারা যেভাবে বলছেন, তাতে কি আমরা অনেকটা বিমর্ষের লক্ষণ খুঁজে পাই না? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি সবসময় ভারত বিরোধিতা করে আসছে, আজকে কি তারা ভারতের এজেন্সি নিয়েছে? হাসান মাহমুদ আপনাদের সাবেক মন্ত্রী, তিনি বলেছেন যে বিএনপি ভারতের বিচ্ছিন্নতাবাদী অস্ত্র সরবরাহ করেছে, অতএব তারা যতই ভারতের সহমর্মিতা পাওয়ার আশা করুক তারা পাবে না। এই যে কথাগুলো, সেই কথাগুলো কি অতি উৎসাহী হয়ে বিএনপি বিরোধী হয়ে যে কথাগুলো বলছেন ভারতকে মিশিয়ে, তার মানে কি আমরা এইগুলো ধরে নেব না যে আপনাদের বিমর্ষতা ঢাকার জন্যই এই কথাগুলো আপনারা বলছেন? আপনি যেটা বলছেন যে আমরা বিমর্ষতা হওয়ার কারণ কোথায়? তাহলে কেন ভারতকে নিয়ে এত দোষারোপ করা হচ্ছে? নির্বাচন হয়েছে, একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে নরেন্দ্র মোদী, বিজেপি, সেটার একটা প্রভাব তো এই উপমহাদেশের রাজনীতিতে সব ক্ষেত্রে প্রভাব পড়েছে, যে কারণে আপনার এখানে টকশোতে এসে কিন্তু এটাই টপিকস হয়েছে। অবশ্যই আমরা তো উৎকণ্ঠিত। সুতরাং উৎকণ্ঠিত হওয়ার কারণ ভারতের সাথে মধুর সম্পর্ক এখানে আমরা ভারত তো আমাকে ক্ষমতায় বসাবে না। এখন বিএনপি যদি উল্লসিত হয় নরেন্দ্র মোদী তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা তাদের বুকার স্বর্গে ভাস করছে। এই দেশে জনগণ হচ্ছে মূল শক্তি। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই গভর্নমেন্ট আসার পূর্বে অবশ্যই আমরা আগের গভর্নমেন্টের সাথে সম্পর্ক ভালো ছিল, সুসম্পর্ক ছিল, আমরা কিছু কিছু প্রবলেমের সলভ হয়েছে, কিছু কিছু হ্যাঙ্গিং আছে, বাকি প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই যে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে সেটা থাকবে। আপনার কাছে প্রশ্ন ঠিক একইভাবে আপনারা যেভাবে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে তারা বিশাল মেজরিটি নিয়ে, ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, ঠিক একইভাবে তাদেরকে বিচার করতে হবে এই দেশে জনপ্রতিনিধি সম্পন্ন সরকার আছে কিনা। এই যে বিষয়গুলো আপনারা তুলে ধর, মানে তার দৃষ্টি আকর্ষণ করছেন বাংলাদেশের আমি বুঝেছি আপনার প্রশ্ন। আমি আমার প্রতিবেশী একটা বিশাল বড় রাষ্ট্রের, বড় অর্থনীতির, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নির্বাচনে জয়লাভ করা একটা লোকের বিরুদ্ধে বলতে প্রস্তুত না, যেভাবে সালেহ সাহেব বলেছেন। I don't want to be negative in my politics. আমি অলওয়েজই পেতে চাই আমার দেশের জন্য। আমরা ছোট দেশ, অনেক কিছু পাওয়ার আছে ভারতের কাছ থেকে। আমরা বিএনপি, আমি আরো ক্যাটেগরিক্যালি আপনাকে বলি, আমরা হ্যাপি মোদি আসাতে, উল্লসিত না।
আমরা কোনো আশ্রয় ভিক্ষা চাচ্ছি না। আমরা তাদের কাছ থেকে কোনো পাওয়ারে যাওয়ার ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে কংগ্রেসের কাছ থেকে সাহায্য পেয়ে বিনা ভোটে নির্বাচিত হয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করেছে আওয়ামী লীগ, সেই জিনিস আমরা চাচ্ছি না। আমরা আনন্দিত ওইখানে যে মোদি কংগ্রেস পলিটিক্সকে ফলো করবে না। কংগ্রেস যে অপরাধটা আমাদের বিগত নির্বাচনে করেছে, আওয়ামী লীগকে অন্ধভাবে একটা বিনা ভোটে বিনা জনগণের ম্যান্ডেট ব্যতীত একটা নির্বাচন সারিয়ে কিছু রাষ্ট্রকে দিয়ে সমর্থন করাতে যেভাবে কংগ্রেস সাহায্য করেছে, মোদি এই জিনিসটাকে অন্তত সমর্থন করবে না, নাম্বার 1। নাম্বার 2, মোদি কংগ্রেস পলিটিক্সটাকে যেহেতু সমর্থন করবে না, সেখানে মোদি আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষের সাথে সম্পর্ক করবে, এটা আমাদের বিশ্বাস, কোন দলের সাথে না, মানুষের সাথে। আর মানুষের সাথে যদি সম্পর্ক করে, বিএনপি এতে আনন্দিত, কারণ আমরা মানুষের স্বার্থটা মোদি সরকারের কাছ থেকে পাবো বা মোদি সরকার করবে, এটা আমাদের বিশ্বাস। এটা আমি মনে করি। যেটা উনি নির্বাচনী এজেন্ডা নিয়ে বলেছে, আমি এটার সাথে একমত না। নির্বাচনী এজেন্ডাতে অনেক ট্যাকটিক্স থাকে। মোদি যে কথাগুলি বলেছে, সেই কথাগুলি সবই যে একেবারে বাস্তবায়িত করতে পারবে, আমি বলতেছি আপনাকে, আমি বলি মোদি নির্বাচনে পাশ করলো কিভাবে। 3টা কারণ মোদি নির্বাচনে পাশ করেছে, কংগ্রেস হারলো। একটা হলো অর্থনৈতিক দুরবস্থা, ভারতের টোটাল ইকোনমিক অ্যান্ড কারাপশন ইন দ্য মিনিস্ট্রি, যেই জন্য কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী করলো, একটা প্রটেস্ট। তখন ইট ওয়াজ অলসো এ গেম, এটা বিজেপিরই গেম ছিল, সেটা করেছে। নাম্বার 2 যে জিনিসটা, এটা হলো বাংলাদেশের এত বিশাল প্রায় 17 কোটি মানুষের একটা দেশে এই যে একটা নির্বাচন, একটা অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটে নির্বাচিত সরকার, মনোনীত সরকারকে যে সমর্থন দিয়েছে, সেখানে ভারতের মানুষ ক্ষুব্ধ, শিক্ষিত সমাজ ক্ষুব্ধ, সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। অনেক লেখালেখি ভারতে হয়েছে এটা নিয়ে, অনেক লেখালেখি হয়েছে। যেমন কার্লেকারি বলেছে যে এই গভর্নমেন্ট পজিটিভ পলিটিক্স করবে, আশা করি আমরা, তারাও আশা করতেছে। যদিও মোদির বক্তব্যে ভোট পাওয়ার পিছনে যেটা আরেকটা কারণ ছিল, সেটা হলো কমিউনাল ফিলিংস। একটা হলো অযোধ্যায় রামের জন্মভূমি করা, এই ধরনের বক্তব্য দিয়েছে। অমিত শাহ হলো মানে মোদির ডান হস্ত বলা চলে। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে একটা দপ্তর আছে মন্ত্রীর, সবচেয়ে পাওয়ারফুল দক্ষিণ হস্ত, একেবারে প্রাইম মিনিস্টারের। সেটা অমিত শাহকে দেওয়া হচ্ছে। আমি কোথায় আসতেছি আপনি সেটা শুনেন। মোদির আচরণে বোঝা যাচ্ছে যে মোদি একটা ভেরি মাচ কনক্লুসিভ একটা আইডিয়া নিয়ে সে কাজে নামবে। তার যে কথাগুলি সে সুন্দরভাবে সে, যেমন আদবানিকে সে প্রণাম করেছে, সে সোনিয়া গান্ধী এবং রাহুল তার শপথে আসুক, এটাও সে চাইছে। মানুষকে দাওয়াত করে, তার স্টেপগুলি কিন্তু পজিটিভ। আমরা আশা করব নরেন্দ্র মোদী যে সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসেবে চিহ্নিত, সেই সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসেবে তার উস্কানি থেকে বাংলাদেশের সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিতে পারে কিনা। আমার কথা, যেখানে কংগ্রেস বলেছে মোদিকে যে একটা সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসেছে, সেইখানে কিভাবে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিদার হয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সরকার এসেছে দাবি করে, তারা কিভাবে এভাবে সমর্থন দিচ্ছে? সে প্রশ্ন তো নিশ্চিত তাদের কাছে আমাদের দিচ্ছে। কিন্তু আমরা দিচ্ছি, এই যে বললাম আপনাকে বারবার, আপনি আমার কথা টেক করেন। আমার কথা হলো আমরা বিএনপি দিচ্ছি একটা মাত্র কারণ, সেটা হলো বাংলাদেশের মানুষের স্বার্থ যেগুলি জড়িত, সেইগুলি মোদী সরকারের কাছ থেকে আমরা আশা করি। যেহেতু কংগ্রেস করেনি, মোদী সরকার সেগুলি করবে আমরা আশা করি। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলবে। ধন্যবাদ আপনাকে। আমি বকুল সাহেবকে ধন্যবাদ জানাই। উনি পরোক্ষভাবে আমি যেটা বলেছি সেটা স্বীকার করেছেন। উনি প্রথম বলেছেন, উনি একটা খুব চরম সত্যি কথা ওপেন করে দিয়েছেন। প্রিয় দর্শক, আবার আপনার কথা রেফারেন্স টানছি। আমি আপদ বিপদ বলেছি বলে আপনি প্রশ্ন করেছেন না, হবে আমাকে, কারণ কি আমি বলি, কারণ আমার উপরে এসছে এটা। আই হ্যাভ টু ক্লিয়ার। আমি আপনাকে, আপনি বললেন যে পলিটিক্সে এই যে ম্যানিফেস্টো আমার কাছে আছে, এই যে এবারে যে বাংলাদেশ আওয়ামী লীগের ম্যানিফেস্টো, এটা আমার কাছে আছে, আমি এটা নিয়ে চলি। তো এই ম্যানিফেস্টো উনি বললেন এগুলো বলতে হয় আমাদের। ম্যানিফেস্টো বলে অনেক কিছু করা যায় না, হ্যাঁ, বলে আপনারা আমাদের কাছে ভোট চান, আমরা একদিন আমাদের পাওয়ার এক্সারসাইজ করি 5 বছরে একদিন। একটা জিনিস আপনাকে অ্যাড করে দিই। একটা কথা আওয়ামী লীগের কাছ থেকে শুনবেন, বিএনপির কাছ থেকে শুনবেন। হ্যাঁ, আমরা ম্যানিফেস্টো দেই, কিন্তু 5টা বছর কিন্তু একটা সরকারের জন্য সকল কিছু বাস্তবায়িত করা সম্ভব না। এই কারণে আমরা কিন্তু এটা নিয়ে যদি কথা বলেন, আমি খুব ছোট্ট করে বলি তো, সেইটা নাকি ওটা বলার মতো কথা, ওটা না, আমি অবাক হলাম। 1, 2 নম্বর হলো যে
আমি যে লাস্ট কথাটা জোর দিতে চেয়েছিলাম, আমার গত একটু আগে যে কথা আমি যেখানে শেষ করেছিলাম, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে একাট্টা হওয়া উচিত। ভারতের মতো একটি বৃহৎ প্রতিবেশী দেশ, তাকে ইগনোর করার কোনো উপায় নেই। তাকে আমি ডমিনেটও করতে পারবো না, তাকে আমি ইগনোরও করতে পারবো না, ভারতকে এড়িয়েও চলতে পারবো না, ভারতকে আমি অস্বীকারও করতে পারবো না। এমন একটা সিচুয়েশনে যেখানে তিনি অনুপ্রবেশ ঠকানোর জন্য একটি দপ্তর খোলার নির্দেশ দিলেন শপথ নেওয়ার আগে। আমার বাংলাদেশে তোষণ করা কি সম্ভব? আমার বাংলাদেশে আজ পর্যন্ত কি ভারতকে নিয়ে একটা আপনাকে তোষণ করাও কি ঠিক হবে? না, তোষণ তো প্রশ্নই ওঠে না। 10টা সেকেন্ড সময় দেন। আমার পানি সম্পদ নিয়ে যখন আলোচনা হয় ভারতের সাথে, পানি সম্পদ মন্ত্রণালয় করে। আমার নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে যখন আপনার ইম্পোর্ট ইমব্যালেন্স নিয়ে যখন কথা হয় তখন কমার্স মিনিস্ট্রি করে। যখন ল্যান্ড বাউন্ডারি নিয়ে কথা হয় তখন আমার হোম মিনিস্ট্রি করে। এই যে আমাদের সমন্বয়হীনতা এবং রাজনৈতিক অনৈক্য তো রয়েই গেছে, আমাদের ব্যুরোক্রেসির সমন্বয়হীনতা, ভারতের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে, এই যে আমাদের যে ইনএফিসিয়েন্সি গুলো, আমার বক্তব্য কিন্তু ওই যে কনস্ট্রাকটিভ ওয়েতে ছিল। আমার কনস্ট্রাকটিভ কাউকে আঘাত করা আমার কোনো বিষয় না। আমরা আমি মাঝখানে বসে কেন আঘাত করব? দর্শক কিন্তু আমি হচ্ছে ফিরছে খুব শিগগির। এসে গেল টাটা এইস EX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ, দামে কম কামে বেশি। নিটল মোটরস লিমিটেড। টাটা 1109 EX2, জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী টার্বো ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। এসে গেল ইন্ডিকা ভিস্তা, আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক ডিজাইন ও জ্বালানি সাশ্রয়ী। টাটা LPT 709 EX2, লম্বা ও শক্তিশালী চেসিস ফ্রেম, অধিক ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন। নিটল মোটরস লিমিটেড। টাটা LPT 909 EX2, মাটি, বালু, ইট, পাথর পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি নতুন প্রজন্মের ট্রাক। নিটল মোটরস লিমিটেড। টাটা এইস HT, ছোট ট্রাক, বড় কাজ, অধিক জ্বালানি সাশ্রয়ী 4 স্ট্রোক ইঞ্জিন। লিটল মোটরস লিমিটেড। রাজা, তোমার ভাঙা বাড়িতে আমি যাব না। আচ্ছা, তোমার ঘরের ঘরনি আমি হব না। এত বড় কথা। গ্যালকো রঙিন ঢেউটিন 1990 সাল থেকে সবার মুখে মুখে। গ্যালকো রঙিন ঢেউটিন একটি চমৎকার বাড়ি। গ্যালকো স্টিলের নিপ্পন মার্কা রঙিন ও সাধারণ ঢেউটিন বাজারের সেরা। এসে গেল জ্বালানি সাশ্রয়ী সিলেট কার, টাটা ইন্ডিগো ECS। একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা, প্রতি কিলোমিটার খরচ মাত্র 4 টাকা। নিটল মোটরস লিমিটেড। আপনি প্রতিদিন রাজুকে ডানো খাওয়ান? হ্যাঁ, নতুন ডেইলি এসে গেছে ডানু পরিবার থেকে, মাত্র 10 টাকায়। মাত্র 10 টাকায়? নতুন ডেইলিতে আছে এক্সট্রা ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, জিঙ্ক আর প্রোটিন, যা বাড়ন্ত শিশুদের প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে। এখন আমার অনেকও ডানো খায়। ডেইলি, ডানো ডেইলি, মাত্র 10 টাকায়। টাটা সুপার এইস, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। টাটা জেনন পিকআপ, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। টাটা নিয়ে এলো LPT 1615 EX2, 23 ফিট লম্বা চেসিস। এই প্রথম বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ট্রাক। নিটল মোটরস লিমিটেড। টাটা SFC 709 টিপার, অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী টার্বো চার্জ ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী। নিটল মোটরস লিমিটেড। টাটা LPS 4018 এক্স প্রাইম মুভার, আধুনিক শক্তিশালী ইউরো 2 ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, বড় ফুয়েল ট্যাঙ্ক, যা নিশ্চিন্ত করে দূরের যাত্রা। দর্শক দেখছেন 21 রাত। আহমদ হোসেন, আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নটি সদর সাখাত হোসেন বকুলের কাছে ছিল, বিজেপি যে ক্ষমতা এলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এবং নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক চরিত্র, সেদিক থেকে কি আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা, যে সাম্প্রদায়িকতা এখানেও মাথাচাড়া দিয়ে উঠতে পারে?
আমি বলবো যে নরেন্দ্র মোদীর এই বিজয়ে আমার দেশের সাম্প্রদায়িকতা তো চাঙ্গা হওয়ার চেষ্টা করি। সাম্প্রদায়িক শক্তি তো ওরা ভাইদের সাথেই আছে, বিএনপির সাথে তো সাম্প্রদায়িক শক্তি লেগে আছে। ওনারা যদি চাঙ্গা হন তো সাম্প্রদায়িক শক্তি চাঙ্গা হতেই পারে, এটা মোদীর আশাতে হতে কিছু আসা যাবে না। 5 তারিখ নির্বাচনের আগে যে সাম্প্রদায়িক শক্তি অপশক্তি যেভাবে চাঙ্গা হয়েছিল, ওনাদের ক্ষমতার সময় যেভাবে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের যেভাবে উত্থান হয়েছিল, জঙ্গিবাদের উত্থান হয়েছিল, তখন কিন্তু মোদী ক্ষমতায় ছিল না। সুতরাং এই দেশে যারা সেই শক্তিকে লালন করে তারাই বলতে পারবে যে সাম্প্রদায়িক শক্তি উত্থান তারা কতটুকু ঘটাবেন, এটা হচ্ছে মূল কথা। আর মোদী ইজ এ প্রতিষ্ঠান, নরেন্দ্র মোদী হচ্ছে একটা ইনস্টিটিউশন, প্রাইম মিনিস্টার হচ্ছে ইনস্টিটিউশন, একটা ব্যক্তি নয়, সেটা গভর্নমেন্ট। আর অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনার? এর আগে কিন্তু বাবরি মসজিদ ভেঙে তারা কিন্তু সেন্টিমেন্ট তৈরি করেছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ী ক্ষমতা এসে কিন্তু বাবরি মসজিদ ভাঙতে পারেন নাই। কিন্তু এমনি ভাবে নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন যে আমি কথা রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে। বলছি কাজেই নির্বাচনী বক্তৃতায় যত কিছুই বলুক, রাষ্ট্র পরিচালনা আসতে গেলে অনেক কিছুই ছেড়ে দিতে হবে। সুতরাং ভারত তার ডেমোক্রেটিক লাইনে থাকতে হবে। আমি আপনার কাছে সদা স্বাগত হোসেন বকুল, যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে পেছনের ইতিহাস বা তাদের যে নির্বাচনী ইস্তেহার সবকিছু মিলিয়ে আমরা সাধারণ মানুষ খুব আশার কিছু দেখছি না, কিন্তু আপনারা কেন নরেন্দ্র মোদীর কাছে এত কিছু পাওয়ার আশা করছেন? শুধুমাত্র অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের বিরোধিতা করার কারণেই? আসলে বারবার আপনি একই জায়গায় আসতেছেন। আগেই আমি কিন্তু বলেছি, বিএনপি জনগণের ইন্টারেস্টে মোদীর জয়লাভে আমরা খুশি হয়েছি, কারণ মোদীর কাছ থেকে আমরা আশা করি আমাদের অমীমাংসিত ইস্যুগুলি আশা করি, কারণ মোদীর যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন পাবেন না আপনি? হোয়াই ইউ আর সো নেগেটিভ অ্যাবাউট মোদী, হোয়াই ইউ আর পজিটিভ অ্যাবাউট কংগ্রেস? আমি তো কারণ আমি পজিটিভ সম্বন্ধে কংগ্রেস পজিটিভ কিছু বলছি না। আপনার এত সন্দেহ কেন মোদী সরকারের উপর, বা সালেহ সাহেবের এত সন্দেহ থাকবে? আপনি কেন এত আশাবাদী? আশাবাদী আমি এই জন্য, কারণ মোদীকে ভারতীয় একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক মন মানসিকতার মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, মোদী এসে একটা যুদ্ধ শুরু করবে না প্রতিবেশী রাষ্ট্রের সাথে। মোদী উইল ট্রাই টু শো সামথিং হিজ ক্যারিজমেটিক ক্যারেক্টার, সে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সেই সম্পর্ক উন্নত করে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে কি আমরা এই জিনিসগুলো পাবো? আমি কথায় আসতেছি। একটা দেশে আমি আগে কিন্তু আমার বক্তব্যে বলেছি যে মোদী সরকার কোন পার্টির সাথে লিয়াজু করবে বা পার্টির সাথে বন্ধুত্ব করবে আমি মনে করি না। আমি মনে করি মোদী জনগণের নেতা, বাংলাদেশের 17 কোটি মানুষের স্বার্থ দেখবে। সেই স্বার্থ এখন যদি আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সাথে করতে হয় করবে, যদি আওয়ামী লীগ চলে যায় আরেক পার্টি আছে আরেক পার্টির সাথে করবে। আমার প্রশ্নটি ওইখানে, যদি আওয়ামী লীগ কন্টিনিউ করে তার গভর্নমেন্ট, তাহলে কি আমরা মোদীর কাছ থেকে একই ধরনের আপনি যে আশাবাদ ব্যক্ত করছেন সেই বিষয়ে আমরা অমীমাংসিত বিষয়ে যদি মোদী তার পজিটিভ অ্যাটিটিউড ইন পলিটিক্স রাখে তাহলে হোয়াই নট উইথ আওয়ামী লীগ করতে পারে। আর হ্যাঁ, যেহেতু ভারতের মানুষ গণতান্ত্রিক মানা, যেহেতু ভারতের মানুষের ভিতরে বিশেষ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের গত নির্বাচনের এই অগণতান্ত্রিক প্রথায় সরকারে বসাটা মানুষের পছন্দনীয় না, সেই কারণে মোদী আওয়ামী লীগ সরকার থাকতে এই জিনিসগুলি মীমাংসা নাও করতে পারে। আই হানসি, বাট দিস ইজ নট মাই ফার্ম ডিক্লারেশন ইন দিস। আপনি কি সবিরোধী কথা বলছেন না? নো নো নো, আমি বলতেছি আওয়ামী লীগের ব্যাপারে। সেইখানে হয়তো বা উনি বলতে নাও করতে পারে। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি বলতেছি যেটা আহমেদ সাহেব যেটা বলেছেন যে সাম্প্রদায়িকতা চাঙ্গা হতে পারে আর আমাদের মানে সাম্প্রদায়িক শক্তি রয়ে গেছে। যদি ওনার কথাটা আমি ধরে নিই ঠিক, তাহলে ওনারা কিভাবে এমন একজন সাম্প্রদায়িক লোককে সমর্থন দিচ্ছে যেখানে ওনাদের মানে প্যারেন্ট পলিটিক্যাল পার্টি ইন দিস সাবকন্টিনেন্ট কংগ্রেস 19 তারিখের মিটিং এ বললো যে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা এসেছে এবং রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে। হাউ আওয়ামী লীগ চিফ, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলি আপনি তো বলবেনই, আমার যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নিমন্ত্রণ পত্রে, যেটা সালেহ সাহেব উল্লেখ করছেন আমি করতাম, লিখেছেন যদি মোদী এই দেশে আসেন এটাকে সেকেন্ড হোম ভাববেন। এবং এই কথাটা লিখেছেন, উনিও নিরঙ্কুশ সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে। একটা নির্জলা ঝরঝরা অসত্য একটা কথা সেই চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রী লিখেছেন, যেটা পথ করে আকাশে উঠতেছে, যে
উনিও নিরঙ্কুশ এবং মোদিও নিরঙ্কুশ। মোদি জনগণের ভোটে এখানে আপত্তি দেখার কারণ কিন্তু নেই ভাই। আমি বলি শেষ এখানে করি, আপত্তি দেখা প্লিজ আমি শেষ করিনি। আপনি এখানে আমরা তো বলছি আপনি বলার সময় আমি ইন্টারাপ্ট করিনি, আমি বলি শেষ করি আমার শেষ কথা। আমি 4 মিনিট নিচ্ছি, আমাদের 2 মিনিট। আমি শেষ করিনি। না, না, আমার যে কথাটা সেটা হলো মোদিকে জনগণ আমারটা আমি শেষ করি। মোদিকে জনগণ ভোট দিয়েছে, বাংলাদেশে কোনো ভোট হয় নাই। শেষ করতে হবে আমাদের। আমি শেষ করে দিই। 153টা সিটে নির্বাচনী হয় নাই, বাকিগুলো কি হয়েছে, কারা নির্বাচনে এসেছে জাতি জানে। কাজী মোদির নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচনকে সম্পর্কিত করে মাননীয় প্রধানমন্ত্রী যে চিঠিতে উল্লেখ করেছেন, এতে আমরা লজ্জিত হয়েছি জাতি হিসাবে। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি সালেহ আহমেদ আপনাকে দিয়ে শেষ করবো। আপনার কাছে আমি শুধু একটা বিষয় জানতে চাইবো, অন্য কোনো বিষয়ে যাওয়ার আমাদের আর কোনো সময় নেই। যেটি সদর স্বাগত হোসেন বকুল বলছিলেন যে কদিন আগে আপনারা মন্তব্য করেছেন যে বিজেপির চরম সাম্প্রদায়িক দল, তাদের কাছ থেকে আপনারা কেন এইভাবে এত কিছু আশা করছেন বা তারা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করবে? আপনারা ক্লিয়ার করছি, আমরা জনগণের ম্যান্ডেটকে অভিনন্দন জানিয়েছি। আর আমি আগেই বলেছি আমাদের রিলেশন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এখন লেড বাই নরেন্দ্র মোদী বিজেপি গভর্নমেন্ট, তার সাথে আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক, ফরেন পলিসি সম্পর্ক, পলিসির নিয়ে কথা হবে তার সাথে, আমার স্বার্থ নিয়ে তার সাথে বার্গেনিং হবে, আমার সীমান্ত সমস্যার সমাধানের নিয়ে কথা হবে, আমার তিস্তা চুক্তি সম্পাদন। কংগ্রেসের সাথে করতে পারলেন না, সেখানে বিজেপির সাথে আপনারা কিভাবে আশাবাদী হচ্ছেন? ডিপ্লোমেসি ইজ দ্য বেস্ট ওয়ে তখন টু রিসলভ এভরিথিং। আগেও করেছি এবং আমি এটা আই বিলিভ এবং আই কিপ ট্রাস্ট, আমি অ্যাসিওর করছি যে নরেন্দ্র মোদী তার ফরেন পলিসি থেকে সরে আসতে পারবে না। অর্থাৎ এখানে আপনারা দুই দল বেশ ঐকমত্যে পৌঁছেছেন। নরেন্দ্র মোদী ভাই হ্যাপি বিকজ মোদী তাদেরকে ক্ষমতা বসিয়ে দিবে। ফরেন পলিসিতে তার পজিটিভ সেন্স দেখাবে। আওয়ামী লীগ মোদী বিএনপি ক্ষমতা বসাতে পারবে না, এই দেশের জনগণ। উনি বলবে কথা, জনগণ। সালেহ আহমেদের কথা শুনি একটু। একদম শেষ প্রান্তে, তা আমি আর অন্য কোনো কথা বাড়াতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, যে কথাটাই আমার সব সময় আক্ষেপ, আমি সারাক্ষণ যে কথাটা বলতে চাই মাঝখানে বসে, যে আমাদের দেশের রাজনীতি, তারা যদি দেশটাকে একই দৃষ্টিভঙ্গিতে, তাদের পলিটিক্স ভিন্ন হতে পারে, কিন্তু দেশটা আমাদের সকলের, এই ভাবনাটা শুধু একদল দেশপ্রেমিক আর একদল দেশপ্রেমিক না, আর একদল জঙ্গি আর একদল সাম্প্রদায়িক, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে তারা যতদিন না পর্যন্ত এক জায়গায় আসতে পারবেন না, ততদিন পর্যন্ত আমরা কোনো দেশের সাথেই ভারত সহ কোনো দেশের সাথেই পারবো না। একটা সুস্পষ্ট আমাদের কোরআন শরীফের সূরা কাসাসের আয়াত নাম্বার 4 সুস্পষ্টভাবে কি বলা আছে একটু বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। সূরা কাসাসের আয়াত 4-এ বলা আছে, ফিরআউন তার দেশে অতিমাত্রায় উদ্ধত্ত হয়ে গিয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের মধ্যে একটি দলকে অপর দলের তুলনায় দুর্বল করে দিয়ে রেখেছিল। তাদের পুত্র সন্তানদের সে হত্যা করত এবং তাদের মেয়েদেরকে জীবিত রেখে দিত নিজেদের জন্য। বস্তুত সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী এবং শয়তানের প্রতিভূ। আমাদের দেশের রাজনীতিটা এখন একদল আর এক দলকে দুইটা ভাগে ভাগ করে দেশটাকে যে ভাগ করেছে, যেটা থেকে বঙ্গবন্ধু বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। এই বিভাজিত দেশকে একত্রিত যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই নরেন্দ্র সালেহ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আহমদ হোসেন। দর্শক, যেভাবে শুরু করেছিলাম, নিশ্চয় আলোচনায় দেখতে পেয়েছেন যে মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য, এটা আমাকে বলতেই হচ্ছে, দুই দলের দুই প্রতিনিধি আহমদ হোসেন ও সদর স্বাগত হোসেন বকুল দুজনেই মোদির ভূয়সী প্রশংসা করেছেন। বিজেপির সঙ্গে এক ধরনের মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও আজকে মোদির প্রশংসা করছে আওয়ামী লীগ। সবসময় ভারত বিরোধিতা করে আসার পরেও আজকে সেই মোদির ভূয়সী প্রশংসা করছে বিএনপি। আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি। শুভরাত্রি।